নমস্কার। আমরা সবসময় লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বীমা নিয়ে কথা বলে থাকি। আমরা বারবার কম্পেয়ার করি যে এলআইসির কোন স্কিমে ম্যাচুরিটি বেশি। কিন্তু জানেন কি? আপনার একটি মাত্র মেডিকেল ইমার্জেন্সি আপনার সমস্ত সেভিংসকে শেষ করে দিতে পারে। ইভেন আপনার এই যে এলআইসির কোন স্কিমে ম্যাচুরিটি বেশি, সেই স্কিমের যে ৫ গুণ ম্যাচুরিটির টাকাও আপনার একজন যদি ফ্যামিলি মেম্বার হসপিটালাইজড হয়, সেখানে সমস্ত টাকা শেষ হয়ে যেতে পারে। সুতরাং আপনি বুঝতেই পারছেন আমাদের বর্তমান সময়ে আমাদের এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্সের থেকেও আমাদের একটি স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্সের কত বেশি প্রয়োজন আছে। কারণ বর্তমানে দ্রব্যমূল্য বা বাজার মূল্য বৃদ্ধির সঙ্গে, সঙ্গে পাল্লা দিয়ে প্রায় ১৪% উপরে উঠে গেছে মেডিকেল যে খরচ বা মেডিকেল এক্সপেন্স। সুতরাং আপনি বুঝতেই পারছেন আপনার জীবনেও কিন্তু একটি হেলথ ইন্স্যুরেন্সের খুবই প্রয়োজন আছে। নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। আজ আমি এই ভিডিওতে আপনাদের জানাবো হেলথ ইন্স্যুরেন্স কি, হেলথ ইন্স্যুরেন্স কেন ২০২৫ সালে আপনার জন্য নেওয়া খুবই কার্যকরী এবং কেন এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্সের থেকেও আপনার একটি হেলথ ইন্স্যুরেন্স নেওয়া প্রয়োজন, আপনি কোথায় কিভাবে হেলথ ইন্স্যুরেন্স নেবেন এবং ২০২৫ সালে বেস্ট হেলথ ইন্স্যুরেন্স আপনার জন্য কোনটা হবে এবং সবচেয়ে কম টাকাতে ইনভেস্ট করে আপনি কিভাবে সবচেয়ে বেশি বেনিফিট পাবেন, সব ডিটেলস পয়েন্ট জানবো এক এক করে। চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখা যাক। প্রথমেই বলে রাখবো আমি কোনো কোম্পানির এজেন্ট নয়, সুতরাং আমি কোনো রকম কোনো পার্টিকুলার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির হয়ে বলবো না। আমি এখানে বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির যে স্কিম, তার মধ্যে কোনটি বেস্ট হবে সেটি নিরপেক্ষভাবে আপনাদের সামনে তুলে ধরবো। এবার আপনার চয়েস অনুযায়ী আপনি আপনার হেলথ ইন্স্যুরেন্স নেবেন। চলুন আগে দেখা যাক। অনেকেই ভাবেন যে আমার স্যালারি কম, আমার বোধহয় হেলথ ইন্স্যুরেন্স নেওয়া হবে না, কারণ আমি আমার এই অল্প স্যালারির মধ্যে আমার বিভিন্ন জায়গায় সেভিংস করতেই টাকা ফুরিয়ে যায়। সেখানে আমি কি করে হেলথ ইন্স্যুরেন্স করবো, বা আমি এখন সুস্থ আছি, আমার এখন হেলথ ইন্স্যুরেন্সের প্রয়োজন নেই। আসলে এই চিন্তাভাবনাগুলি খারাপ, কারণ প্রত্যেক মানুষেরই হেলথ ইন্স্যুরেন্স প্রয়োজন। কেননা ধরুন আপনি খুব কষ্ট করে ৫ বছর বা ১০ বছরে যদি ২ লক্ষ বা ৫ লক্ষ টাকা আপনি জমিয়েছেন, সেই ৫ লক্ষ টাকার আপনি যে জমিয়েছেন কয়েক বছর ধরে কষ্ট অর্জিত আপনার পরিশ্রম বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে একটা মেডিকেল এমার্জেন্সি বা আপনার বাড়ির যদি কেউ একজন অসুস্থ হয়ে যায়, ভগবান না করুক, যদি অসুস্থ হয়, তাহলে কিন্তু আপনার এই হেলথ ইন্স্যুরেন্স যদি না করা থাকে, হসপিটালের এই যে আপনি ১০ বছর ধরে যে সেভিংস করেছেন সেই বিল কিন্তু আপনার এই ১০ বছরের সেভিংস পুরোপুরি খেয়ে নিতে পারে। সুতরাং বুঝতেই পারছেন একটি মেডিকেল যদি ইন্স্যুরেন্স আপনি করে বা হেলথ ইন্স্যুরেন্স যদি আপনি করে রাখতেন, তাহলে আপনার বাড়ি থেকে মেডিকেল এমার্জেন্সির সময়ে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া থেকে সেখানে সমস্ত হসপিটালের খরচ এবং হসপিটাল থেকে রিলিজ বা ছাড়া পাওয়ার পর আপনার বাড়িতে বসে প্রত্যেকটি মেডিসিন এবং আপনার যে চেক আপ সম্পূর্ণ বিনামূল্যে হতো এবং আপনার কোনো রকম কোনো যে টাকার যে প্রেশার সেটা আপনার উপর আসতো না, সমস্ত হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি বহন করতো। সুতরাং এই মেডিকেল বা হেলথ ইন্স্যুরেন্স আপনার কেন প্রয়োজন সেই সম্পর্কে তো আমি আপনাদের বললাম। এবার আপনারা বুঝতেই পারবেন যে হেলথ ইন্স্যুরেন্স আপনার জন্য প্রয়োজনীয়তার সঙ্গে, সঙ্গে কেন বাধ্যতামূলক এবং কেন জীবন বীমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। এবার অনেকের মানে প্রশ্ন হতে পারে যে কত টাকা আমি মান্থলি ইনভেস্ট করলে বা বাৎসরিক কত টাকা প্রিমিয়াম দিয়ে আমি এই হেলথ ইন্স্যুরেন্সের কভারেজ পাবো এবং কত টাকার কভারেজ নেওয়া উচিত, বা আমি কোন কোম্পানির হেলথ ইন্স্যুরেন্স নেবো, এইসব মনে আপনার প্রশ্ন আসছে। সেই সব প্রশ্ন আপনার মনে খুব সহজ সরলভাবে আপনার কাছে এসে যাবে যদি আপনি জানেন যে একটি হেলথ ইন্স্যুরেন্স আপনি কিভাবে নেবেন এবং কোন কোন ক্রাইটেরিয়া বা কোন কোন পয়েন্টগুলো আপনার মধ্যে থাকলে আপনি সেই হেলথ ইন্স্যুরেন্সটাকে চুজ করলে আপনার জন্য বেটার হবে বা আপনি বেশি বেনিফিট পাবেন। তো সবার প্রথমেই আমরা জানবো সেই ক্রাইটেরিয়ার নাম্বার 1 পয়েন্টে যে কত বছর বয়সে বা কোন সময় আপনার হেলথ ইন্স্যুরেন্স নেওয়া প্রয়োজন। যেমন আমরা সবার প্রথমেই ভাবি যে আমরা তো এখন খুব কম বয়সে আপনার হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা খুব সুস্থ আছি, আমাদের বয়স কম, যখন বৃদ্ধ হব, যখন অসুখ বিসুখ করবে, তখন আমাদের হেলথ ইন্স্যুরেন্সের প্রয়োজন পড়বে, তখন ভাবা যাবে। আসলে এই চিন্তাভাবনাটা সম্পূর্ণ ভুল, কারণ আপনি এখন সুস্থ আছেন, আপনি এখন কম বয়স আছে, আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম হলো হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার পারফেক্ট টাইম হলো কম বয়সে। আপনি যদি ২৫ বছরও এসে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নেন বা তার থেকেও আগে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নেন, তাহলে আপনার প্রিমিয়াম যে মান্থলি প্রিমিয়াম তাহলে কম পড়বে, কারণ হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি জানে যে আপনি ২৫ বা ৩০ বছরের যে মানুষ হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছে, এনার এক্ষুনি কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের যে মেডিক্লেম তার প্রয়োজন হবে না, বা প্রয়োজন হলেও অল্প স্বল্প হবে। কিন্তু আপনি যদি বয়সকালে যখন আপনার অলরেডি বিভিন্ন রকম রোগ আসবে, ধরুন আপনার ডায়াবেটিস বা আর্থ্রাইটিস এই সমস্ত প্রবলেম দেখা দেবে, অনেক সময় এরকম লো গ্রোয়িং যদি কোনো ডিজিজ থাকে বা আর্থ্রাইটিস বা সুগার থাকে বা ডায়াবেটিস থাকে, এই সমস্ত কারণে অনেক হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু রিজেক্ট করে দেয়, অর্থাৎ আপনার হেলথ ইন্স্যুরেন্স হবেই না, কারণ আপনার মধ্যে তখন অলরেডি বিভিন্ন রকম রোগ এসে গেছে। সুতরাং আপনি যদি সবচেয়ে আগে করিয়ে রাখতে পারেন বা কম বয়সে করিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার কাছে দুটো বেনিফিট। এক, আপনার উপর প্রিমিয়াম যে মাসে আপনি টাকাটা দিচ্ছেন বা বছরে যে টাকাটা দিচ্ছেন সেটি খুব অল্প হবে, আপনার অত প্রেশার থাকবে না এবং আপনি নিশ্চিন্তে আপনার সেভিংস করতে পারবেন, রিল্যাক্স ফিল করবেন যে
আমার কোনো রকম কোনো বয়সে কোনো অসুখ বিসুখ করুক বা আমার ফ্যামিলির হোক, আমি সেই দিক থেকে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকবো, কারণ আমার মেডিক্লেম নেওয়া রয়েছে। এবং মেডিক্লেমের যে ভেরিফিকেশান, সেখানেও আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না যদি আপনি কম বয়সে নেন। সেখানে আপনি অলরেডি পাস হয়ে যাবেন, কারণ আপনার তখন আপনি সুস্থ সবল থাকবেন, সেই জন্য আপনি সবার আগে অ্যাডভান্টেজ পাবেন বিভিন্ন রকম ক্ষেত্রে। এরপরে আমরা জানবো কত টাকা হেলথ ইন্স্যুরেন্সে কভারেজ নেওয়া উচিত। কভারেজ কথার মানে আপনাদের সহজভাবে বোঝাতে গেলে হয়, ধরুন আপনি কোনো হেলথ ইন্স্যুরেন্স করলেন যার কভারেজ হলো 10 লক্ষ টাকা। এবার এই 10 লক্ষ টাকা যে কভারেজ আছে, সেই 10 লক্ষ টাকা কভারেজ আপনার কিন্তু সারা বছর অ্যাপ্লিকেবল থাকবে। অর্থাৎ প্রতি বছর 10 লক্ষ টাকা এই মেডিকেল কোম্পানি বা এই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আপনার জন্য বেনিফিট দিয়ে রাখবে। এবার আপনি সারা বছর যখনই অসুস্থ হবেন, তখনই আপনি কিন্তু গিয়ে যে কোনো টায়ার হসপিটালে আপনি দেখাতে পারবেন, এবং সেখানে আপনার রোগের চিকিৎসার জন্য যত টাকা খরচ হবে বাকিটা কিন্তু আপনার জন্য থেকে যাবে। ধরুন 10 লক্ষ টাকার ইন্স্যুরেন্স আপনি করিয়েছেন বা 10 লক্ষ টাকার আপনি হেলথ ইন্স্যুরেন্স করিয়েছেন পার ইয়ারে। এবার আপনি ধরুন প্রথমবার গেলেন বা আপনার কোনো ফ্যামিলি মেম্বার গেল, গিয়ে কোনো রকম কোনো অপারেশন হলো বা কিছু হলো, সেখানে আপনার 5 লক্ষ টাকা খরচা হলো। পরে বা 2 মাস পরে যদি আবার অন্য কেউ হয়, তখনও কিন্তু আপনার 5 লক্ষ টাকা বাকি আছে। আপনি তখন গিয়েও আবার ওই 5 লক্ষ টাকার মধ্যে ধরুন 1 লক্ষ টাকা বা 50,000 টাকা যাই খরচ হোক না, কিন্তু সেগুলো কিন্তু ওর মধ্যে আসবে। এবারে আপনি বললেন 10 লক্ষ টাকার কমও তো দিতে পারি। হ্যাঁ, আপনি যত খুশি কম বা বেশি আপনি আপনার মতো দিতে পারেন, কিন্তু এর একটি স্ট্যান্ডার্ড নিয়ম আছে যে আপনার যে স্যালারি বা বাৎসরিক যে ইনকাম আপনার, সেই ইনকামের অন্তত 50% অ্যামাউন্ট আপনার কভারেজ নেওয়া উচিত। ধরুন আপনার স্যালারি বছরে আপনি 3 লক্ষ টাকা ইনকাম করেন, সুতরাং 3 লক্ষ টাকা যেহেতু আপনি বছরে ইনকাম করেন, সেহেতু আপনার যে হেলথ ইন্স্যুরেন্স আপনি নেবেন তা অন্তত বছরে যেন 1.5 লক্ষ টাকা কভার করে। তাহলে আপনার যে ইনকাম তার উপরে কোনো প্রেশার আসবে না, আপনি 1.5 লক্ষ টাকা কভারেজের হেলথ ইন্স্যুরেন্স নিতে পারেন। তাহলে দেখবেন আপনার কাছে ব্যাপারটা সহজ সরল হয়ে যাবে এবং তার মধ্যে আপনার চেক আপ হয়ে যাবে। এবারে আপনি ধীরে ধীরে কিন্তু টপ আপ নিয়ে নিয়ে এটা প্রতি বছর বাড়াতেও পারেন। এমন নয় যে আপনি 10 বছরের জন্য ইন্স্যুরেন্স নিয়েছেন, আপনার 10 বছর 1.5 লক্ষ টাকা থাকবে না, এরকম নয়। কারণ ইনফ্লেশনের সঙ্গে সঙ্গে মেডিকেলের যে খরচ তা কিন্তু বাড়তে থাকে। সুতরাং আজকে আপনার 1.5 লক্ষ টাকা নিলে হয়ে যাচ্ছে, কিন্তু ভবিষ্যতে আপনার মা বাবা বৃদ্ধ হবে বা আপনার ফ্যামিলি মেম্বাররা বৃদ্ধ হবে, তখন আপনার কভারেজটা অনেক বেশি লাগবে। সেক্ষেত্রে কিন্তু আপনি টপ আপ নিয়ে সেটিকে আরও বৃদ্ধি করতে পারেন বা বাড়াতে পারেন। সেই সম্পর্কে আমি পরে ডিটেলসে আপনাদের জানিয়ে দেবো। এবার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে আপনাদের বলে রাখি যে হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার আগে আপনাদের যদি কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ থাকে, ধরুন আপনার মধ্যে কোনো রোগ আছে বা আপনার বাবা মার মধ্যে কোনো রোগ আছে আগে থেকে, আপনি সেটা যখন নিচ্ছেন, অর্থাৎ যখন আপনি হেলথ ইন্স্যুরেন্স নেবেন বা ফর্ম ফিল আপ করবেন, তখন কিন্তু আপনার সেখানে উল্লেখ করাটা খুবই প্রয়োজন। কারণ আপনি ভাবছেন যে আমি যদি আমার মধ্যে আগে থেকে থাকা কোনো রোগ সম্পর্কে এড়িয়ে যাই, তাহলে বোধহয় আমার জন্য ভালো হবে, বা পরে আমি সেই সম্পর্কে যখন আমার কোনো প্রবলেম হবে আমি সেই তার চিকিৎসা পাবো, কিন্তু এগুলো একেবারেই নয়। যদি আপনি সেই সময় ফর্ম ফিল আপের সময় যদি আপনি সেটিকে চিহ্নিত না করেন, এড়িয়ে যান, তাহলে ভবিষ্যতে যদি সেই রোগের কোনো রকম কোনো আপনি চিকিৎসা করাতে যান, তাহলে কিন্তু ওই মেডিক্লেম কোম্পানি বা ওই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ফ্রড বলে ঘোষণা করতে হবে যে আপনি তাদের সঙ্গে সোজা কথা চিটিংবাজি করেছেন। আপনার মধ্যে রোগ ছিল বা আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে এই রোগ ছিল, আপনি তার চেক আপের মধ্যে সেটিকে উল্লেখ করেননি, সেটি পরে কিন্তু আপনার বেনিফিটের থেকে বেশি আপনার ক্ষতি হবে। কারণ কেন? তারা কিন্তু আপনাকে ফ্রড দেখিয়ে আপনার যে মেডিক্লেম, অর্থাৎ আপনি যে ক্লেম করবেন অ্যামাউন্ট, সেই ক্লেমটাকে কিন্তু আপনার অ্যাপ্রুভ নাও করতে পারে। কারণ আপনি যেহেতু আগে ফর্ম ফিল আপের সময় সেই রোগটাকে এড়িয়ে গেছেন বা আপনি সেটাকে এড়িয়ে গিয়ে ফর্মে টিক করাবেন। সুতরাং আপনার যদি কোনো রকম কোনো রোগ থেকে থাকে বা আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে যদি স্লো গ্রোয়িং কোনো ডিজিজ থেকে থাকে, সেগুলো কিন্তু আপনি এড়িয়ে যাবেন, সেগুলি অবশ্যই সেখানে কিন্তু মার্ক করবে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ধরুন আপনার চোখে অল্প অল্প অসুবিধা হয়, আপনি দূরের লেখা এখন অল্প করতে পারেন না, বা অন্য কিছু অসুবিধা আপনার থাকতেই পারে। আপনি ভেবেছেন যে আপনি 5 বছর পর আপনি এটাকে চিকিৎসা করিয়ে দেবেন। এবারে আপনি যখন মেডিকেল নিচ্ছেন তখন সেটাকে এড়িয়ে গেছেন যে না, আমার চোখ তো সুস্থ সবল আছে, আমি সব একদম পারফেক্টলি দেখতে পাচ্ছি। কিন্তু আপনি এই যে স্লো গ্রোয়িং আপনার অল্প স্বল্প ছিল, আপনি সেটাকে এড়িয়ে গেছেন। আপনি ধরুন 5 বছর পরে বা 2 বছর পরে আপনার হেলথ ইন্স্যুরেন্স চলাকালীন আপনি ভাবলেন এবার আপনার চোখে কিন্তু বিরাট প্রবলেম হচ্ছে, তখন আপনার অপারেশন করানোর দরকার আছে। যেহেতু আপনি প্রথমে সেটাকে আইডেন্টিফাই করেননি বা মার্ক না করে চলে এসেছেন, এখন যদি আপনার অপারেশন হয়, তখন কিন্তু মেডিকেল কোম্পানি আপনাকে কিন্তু ফ্রড বলতে পারে। কারণ আপনি তখন আপনার চোখে অসুবিধা থাকা সত্ত্বেও আপনি সেটিকে চিহ্নিত করেননি, এবং যেটি কিন্তু রিপোর্টে এখন ধরা পড়েছে যে এনার এটা কিন্তু একটা স্লো গ্রোয়িং ডিজিজ, যেটা অনেক দিন থেকে চলে আসছে। সুতরাং প্রত্যেক সময় হেলথ ইন্স্যুরেন্স দেওয়ার সময় আপনার অল্প স্বল্প কোনো রকম কোনো অসুবিধা বা কোনো স্লো গ্রোয়িং ডিজিজ থাকলে সেটিকে ফর্মে লিপিবদ্ধ করুন এবং তা স্বীকার করুন, সেখানে টিক মারুন।
নেক্সট যে পয়েন্ট সম্পর্কে বলবো তা হলো ওয়েটিং পিরিয়ড। প্রত্যেকটা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েটিং পিরিয়ড হয়। এই ওয়েটিং পিরিয়ড কি? ধরুন আপনি এই বছর কোনো রকম কোনো হেলথ ইন্স্যুরেন্স নেবেন। যদি আপনি এই মার্চ মাসে হেলথ ইন্স্যুরেন্স নেন, তাহলে হয়তো কোনো কোম্পানি আপনাকে আগামী 2 বছর পর অর্থাৎ 3 বছরের মাথায় আপনাকে মার্চে ডেট দেবে যে এবার থেকে আপনার কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। অর্থাৎ আপনার কিন্তু প্রিমিয়াম শুরু হয়ে যাবে এখন থেকে। আপনি যদি এখন হেলথ ইন্স্যুরেন্স হয়, এখন থেকে আপনার কিন্তু বাৎসরিক প্রিমিয়াম শুরু হয়ে যাবে। কিন্তু আপনি কিন্তু আজকে প্রিমিয়াম নিয়ে বা আজকে হেলথ ইন্স্যুরেন্স স্টার্ট করে 6 মাস পর বা 5 মাস পর বা 2 মাস পর বা পরশু দিন গিয়ে কিন্তু ভর্তি হতে পারবেন না, বা বলতে পারবেন না যে আমার এই রোগ আছে, আমি ভর্তি হচ্ছি, আমার কিন্তু ক্লেম দিই। এরকমটা হয় না, কারণ প্রত্যেকটা কোম্পানি আলাদা আলাদা। আপনার চেক আপ হয়, আপনাকে বিভিন্ন স্টেপে ভেরিফিকেশন হয় যে আপনার মধ্যে সত্যিই কোনো রোগ আছে কিনা, বা 2 বছর পর কোনো রোগ ধরা পড়ছে কিনা, বা 6 মাস পর হঠাৎ করে কোনো রোগ আসছে কিনা, সেটি নিয়ে আপনি সুস্থ সবল আছেন কিনা সমস্ত কিছু দেখে তবেই কিন্তু অ্যাপ্রুভাল আসে, এবং অ্যাপ্রুভাল আসার পর তবেই আপনি ক্লেম করতে পারবেন। তো প্রত্যেকটা আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদা হয়। যেরকম কোনো কোম্পানি 5 বছর, কোনো কোম্পানি 3 বছর, কোনো কোম্পানি 2 বছর, মিনিমাম 3 বছর কিন্তু হয়। সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এবার যদি কোনো কোম্পানি 2 বছর দেয় তাহলে ওয়েল অ্যান্ড গুড। তাহলে আমরা সবার প্রথমেই যদি মনে রাখি যে যে কোম্পানির হেলথ ইন্স্যুরেন্স আমরা নেবো তার ওয়েটিং পিরিয়ড যেন সবচেয়ে কম থাকে। সুতরাং যত কম ওয়েটিং পিরিয়ড তত ভালো হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি, সেটা আমাদের জন্য বেশি ভ্যালু। কোন ধরনের হেলথ ইন্স্যুরেন্স আমরা চুজ করব, ইন্ডিভিজুয়াল নাকি ফ্যামিলি? দেখুন, আপনি হেলথ ইন্স্যুরেন্স করার সময় আপনার কাছে দুটো অপশন থাকে। আপনি ইন্ডিভিজুয়াল বা নিজের জন্য করাতে পারেন, বা আপনার ওয়াইফের জন্য করাতে পারেন, বা বাবা মায়ের জন্য করাতে পারেন। আপনি আলাদা আলাদা প্রত্যেকে করাতে পারেন, বা আপনি পুরো ফ্যামিলি প্ল্যান নিতে পারেন। তবে আমার যদি পার্সোনাল ওপিনিয়ন নেন তাহলে ফ্যামিলি প্ল্যান। কারণ ফ্যামিলি প্ল্যান নিলে আপনার প্রথমটা মনে হতে পারে যে আপনার প্রিমিয়ামটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু এটি আপনি যদি লং টার্মে ভাবেন, বহুদিনের জন্য ভাবেন, তাহলে কিন্তু একটি মাত্র হেলথ ইন্স্যুরেন্স নিয়ে প্রত্যেকেই কভারেজ হচ্ছে, এবং সেখানে আপনার বেশি মাথা ব্যথা থাকে না। প্রত্যেকের আলাদা আলাদা, যদি আপনি ইন্ডিভিজুয়াল পলিসি নেন সেখানে কিন্তু প্রত্যেকের আলাদা আলাদাভাবে মেনটেন করা, আলাদা প্রিমিয়াম দেওয়া, এবং প্রত্যেকের আলাদা আলাদা ভেরিফিকেশন চেক আপ আলাদা হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি একটি কোনো কভারেজ নিয়ে সেখানে প্রত্যেকে কভারেজ হয়, তো প্রত্যেক ফ্যামিলি মেম্বার কভারেজ হয়, সেটি আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। সুতরাং প্রত্যেকবার হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার সময় আপনি অবশ্যই ফ্যামিলি প্যাকেজ চুজ করুন। যদি আপনি ইন্ডিভিজুয়াল নিতে চান তাহলে হতে পারে আপনি ইন্ডিভিজুয়াল, হয়তো আপনার ফ্যামিলি আপনার থেকে অনেক লং ডিস্টেন্সে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার ইন্ডিভিজুয়ালও নিতে পারেন। নেক্সট আমরা দেখবো যে কোম্পানি যত বেশি হসপিটাল কভারেজ করে সেই কোম্পানি বা সেই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি তত ভালো। দেখুন, ধরুন আপনি যে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির এগেন্স্ট নিচ্ছেন, আমি ABCD XY যে কোনো কোম্পানির হেলথ ইন্স্যুরেন্স নিতে পারেন, কিন্তু আপনাকে সবার প্রথম দেখতে হবে যে সেই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির কতগুলো হসপিটালের সঙ্গে টাই আপ আছে। যত হসপিটালের সঙ্গে টাই আপ আছে তত আপনার জন্য মঙ্গল, কারণ আপনার কাছে অনেক অপশান থেকে যায় যে এটা নয় এটা, ওটা নয় সেটা, এরকম অনেক অপশান থেকে যায়। ধরুন কোনো হসপিটালে আপনার জন্য ডেন্টিস্টের খুব ভালো অপশান আছে, বা আপনার আর্থারাইটিসের বিভিন্ন রকম ভালো অপশান আছে। আবার কিন্তু লিভার বা কিডনি বা বিভিন্ন রকম যে স্টমাক ইনফেকশন বা গ্যাস্ট্রোএন্টারোলজি বিভিন্ন ডিপার্টমেন্টে হয়তো অন্য হসপিটালে খুব ভালো অপশান আছে। সুতরাং যত বেশি হসপিটাল কভারেজ থাকবে আপনার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির, আপনার কাছে তত বেশি অপশন থাকবে চিকিৎসা করানোর। এবং তার সঙ্গে সঙ্গে আপনি এটাও মাথায় রাখবেন সেই হসপিটাল কভারেজের সঙ্গে সঙ্গে যেন সেটি ক্যাশলেস হয়। কারণ ক্যাশলেস না হলে অনেক সময় কী হয়, ক্যাশলেস না হলে আপনি ভর্তি হলেন, ভর্তি হওয়ার পর আপনার যে খরচ হলো সেই খরচ কিন্তু আপনাকে হসপিটালে পেমেন্ট করতে হয়। সেই পেমেন্ট করার পর আপনি পুরো যে এরা যে বিলটা দেয়, আপনার রিপোর্ট, আপনার হসপিটালের বিল, সমস্ত কিছু নিয়ে আপনি কোম্পানিকে সাবমিট করলে তারপর আপনার কোম্পানি অ্যাপ্রুভাল দিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা আসে। এটা কিন্তু ক্যাশলেস পায়, এটির জন্য আলাদা অপশন। আপনি যদি ক্যাশলেস চুজ করেন প্রথমেই, তাহলে কিন্তু ক্যাশলেসে কী হবে, আপনি যেই ভর্তি হলেন আপনার বাড়িতে অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে আপনি যে সমস্ত কিছু প্রিমিয়াম টেস্ট করবেন, বা যেসব আপনার আগের হবে হসপিটালে ভর্তির আগে সেই সমস্ত টেস্ট, ওষুধ, ভর্তির পর আপনার যে সমস্ত রুম রেন্ট, তারপরেও আপনার ভর্তি হয়ে যাওয়ার পর যে আপনি ছাড়া পাওয়ার পর বাড়িতে এসে যে সমস্ত চেক আপ, ওষুধ, এই সমস্ত কিছু কিন্তু কভারেজ হয়। এবং এর জন্য আপনাকে কোনোরকম কোনো টাকা পেমেন্ট করতে হবে না। সমস্ত হসপিটালের সঙ্গে আপনার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি বুঝে নেবে যদি আপনার অপশনটা ক্যাশলেস থাকে। তাহলে হসপিটাল বা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি চুজ করার সময় আপনাকে সবার প্রথম মাথায় রাখতে হবে যত বেশি হসপিটাল বা নার্সিংহোম কভারেজ আছে এবং সেটি যেন ক্যাশলেস অপশন হয়, তবে কিন্তু আপনার জন্য বেশি বেনিফিট। অনেকেই প্রাইভেট লিমিটেড সংস্থায় কাজ করার সময় বা যারা চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রে অনেক সময় কোম্পানি থেকে মেডিক্লেম দেওয়া হয় বা হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হয়। সেই হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিন্তু অনেক সময় কোপে অপশন থাকে। এই কোপে অপশন আপনি কিন্তু অ্যাভয়েড করতে পারেন। কোপে হলো এমন একটি অপশন যা হেলথ ইন্স্যুরেন্সের, ধরুন আপনি ভর্তি হলেন, সেক্ষেত্রে আপনার যদি পুরো টোটাল বিল হয় 1,00,000
লক্ষ টাকা, সেক্ষেত্রে 40% হয়তো আপনাকে পেমেন্ট করতে হবে, 40% বাকি যে 60% অ্যামাউন্ট সেটি কিন্তু আপনার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি পেমেন্ট করবে। তো 1 লক্ষ টাকা 40,000 টাকা আগে আপনাকে পেমেন্ট করতে হবে, বাকি যে অপশান অর্থাৎ 60,000 টাকা সেটা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি পেমেন্ট করবে। এই অপশানটাকে আপনারা অ্যাভয়েড করবেন। যদি আপনি নিজে থেকে ইন্ডিভিজুয়ালি করেন বা আপনার ফ্যামিলির জন্য করেন, তাহলে পে অপশানটাকে অবশ্যই বন্ধ করবেন। কারণ সুতরাং আপনি বুঝতেই পারছেন, যারা চাকরি বাকরি করছেন, যারা কোম্পানির তরফ থেকে এটি ফ্রি পেয়েছে, তাদের ক্ষেত্রে তো পে অপশন বন্ধ করার কোনো অপশন নেই, কারণ তাদের সেখান থেকে চুজ করা হয়ে গেছে, অলরেডি চলছে এক্সিস্টিং। কিন্তু যদি আপনি নিজে থেকে করেন ইন্ডিভিজুয়াল বা আপনার ফ্যামিলির জন্য, তাহলে পে অপশনটা নেবেন না। কারণ পে অপশন নিলে কিন্তু আপনাকেও 40% বা 50% অ্যামাউন্ট কিন্তু আপনার মেডিক্লেম করার সময় বা আপনার যে ক্লেম রিলিজের সময়, সেই সময় কিন্তু আপনাকে সাবমিট করতে হবে বা অ্যামাউন্টটা আপনার পকেট থেকে যাবে। সুতরাং পে অপশনটাকে নো করবে। এরপর দেখে নেবেন যে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির নো ক্লেম বোনাস আপনাকে দিচ্ছে, সেটি কিন্তু বেস্ট অপশন। নো ক্লেম বোনাস কি হয়? ধরুন আপনি এই যে প্রত্যেক বছরে যে আপনি হেলথ ইন্স্যুরেন্সের তরফ থেকে যত লক্ষ টাকা হেলথ ইন্স্যুরেন্স পাচ্ছেন, ধরুন আপনি 5 লক্ষ টাকা কভারেজের করেছেন, তাহলে আপনার এই বছরে 5 লক্ষ টাকার তো আপনার কভারেজ আছে, কিন্তু এই বছরে আপনি কোনো রকম কোনো চিকিৎসা করেননি, কেউ অসুস্থ হয়নি, আপনার কেউ ভর্তিও হয়নি, সুতরাং আপনার এই 5 লক্ষ টাকাটা কিন্তু লাগলো না। এর যে নো ক্লেম, অর্থাৎ আপনি কোনো রকম কোনো ক্লেম করলেন না, সেই কোম্পানি কিন্তু আপনার এই নো ক্লেমের জন্য এই অ্যামাউন্টটিকে কিন্তু বোনাস হিসাবে অ্যাডজাস্ট করে। এবং বোনাস দু রকমের হতে পারে, হয়তো আপনার নেক্সট ইয়ারের প্রিমিয়াম কমে যেতে পারে, বা আপনার যে নেক্সট ইয়ারের যে আপনার প্ল্যান, অর্থাৎ আপনি 5 লক্ষ টাকা ইন্স্যুরেন্স করিয়েছিলেন, সেটি 5.5 লক্ষ টাকা কভারেজ হয়ে গেল অটোমেটিক, যেহেতু আপনি আগের বছর ক্লেম করালি। এই দুটো অপশন থাকে। সুতরাং আপনি দেখে নেবেন যে আপনার যেন নো ক্লেম বোনাস থাকে, সেটি যে জায়গাতেই এফেক্টেড হোক, আপনার প্রতি বছর প্রিমিয়াম কমে যেতে পারে অথবা আপনার যে কভারেজ তা বেড়ে যেতে পারে। নেক্সট আপনারা যে অপশনটি দেখবেন সেটি হলো ডে কেয়ার অপশন, যেন আপনার হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে থাকে। দেখুন, আগে এই সমস্ত ফেসিলিটি ছিল না। আগে যে সমস্ত হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ছিল, তাতে অপশন ছিল যে আপনি যদি হসপিটালে ভর্তি হন, আপনি যদি সেখানে থাকেন, থেকে চিকিৎসা করেন, তবেই আপনার কিন্তু ক্লেম হবে। এখন কিন্তু বিভিন্ন রকম অপশন এসে গেছে যে ডে ক্লেম, অর্থাৎ আপনার ধরুন খুব ছোটোখাটো সমস্যা হয়েছে, আপনার কোথাও একটু পড়ে গিয়ে ভেঙে গেছে, বা আপনার ফ্যামিলি মেম্বারে কোথাও কিছু ভেঙে গেছে, যেটি শুধুমাত্র কয়েকটা ওষুধ এবং প্লাস্টার করে দিলে আপনি বাড়িতে চলে আসতে পারেন। সুতরাং আপনাকে সেখানে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। বা আপনার কোনো রকম কোনো চোট পেয়েছেন, আপনি কোথাও কেটে গেছে, সেখানে স্টিচ করাবেন, বা আপনার দাঁতটা খুব অসুবিধা করছে, হয়তো আপনি দাঁত তুললেন, বা ডেন্টাল কোনো সমস্যা, যেটা আপনার ভর্তি হওয়ার প্রয়োজন নেই, আপনি সেম ডে গেলেন এবং চিকিৎসা করেই চলে নেন, তখন কিন্তু আপনার মেডিক্লেম অপশন আপনি যদি চুজ করেন, যে আপনার ডে কে অপশন যদি না থাকে, তাহলে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে কিন্তু কোনো রকম বেনিফিট, আচ্ছা আপনি ভর্তি হননি, আপনার কোনো রকম কোনো টাকা হবে না। এটা আপনি অবশ্যই দেখে নেবেন যে আপনার ডে কেয়ার অপশন যেন থাকে। যদি আপনি ডে কেয়ার অপশন থাকে, তাহলে কিন্তু আপনি এই যে সামান্যতম গিয়ে চিকিৎসা করিয়ে চলে আসলেন, সেটাও কিন্তু আপনার এই কভারেজের মধ্যে বেনিফিট হবে এবং আপনাকে কোনো রকম কোনো টাকা খরচ করতে হবে না। অবশ্যই ডে কেয়ার অপশন চুজ করবেন। এরপর আপনি যে পয়েন্ট দেখবেন তা হলো প্রি এবং পোস্ট হসপিটাল চার্জেস যেন আপনার কভারেজ থাকে। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে প্রি এবং পোস্ট হসপিটাল চার্জেস, যেমন ভর্তির আগে আপনার অ্যাম্বুলেন্স, বিভিন্ন রকম টেস্ট আছে, ধরুন আপনাকে ইসিজি করতে বললো বা এমআরআই করতে বললো, সেই সমস্ত যে বড় বড় টেস্ট হয়, সেই টেস্টের খরচও যেন আপনার কভারেজের মধ্যে ইনক্লুড থাকে। এবং ভর্তি হওয়ার পর বা রিলিজ হয়ে যাওয়ার পর, আপনার বাড়িতে ছাড়া পাওয়ার পর, সেখানের আপনার অ্যাম্বুলেন্স, ওষুধ হয়ে যাওয়ার পরেও আপনার যে সমস্ত চেক আপ থাকে, অর্থাৎ বাড়ি থেকে আপনি যখন রেস্ট করছেন, তখন যখন আপনি চেক আপ করাবেন সম্পূর্ণ সুস্থ হওয়ার আগে, সেই সমস্ত দিনগুলো যেন আপনার কভারেজের মধ্যে থাকে, তবে কিন্তু আপনি বেশি বেনিফিট পাবেন। সুতরাং পোস্ট এবং প্রি চার্জেস যেন আপনার হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে কভার হয়, সেটি অবশ্যই দেখে নেন। সর্বোপরি আপনি দেখবেন যে এক্সট্রা বেনিফিট হিসাবে আপনার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি একটি ফ্রি চেক আপ বা একটি ফ্রি হেলথ চেক আপ বছরে দিচ্ছে কিনা। কারণ হতে পারে আপনি সুস্থ, আপনার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনার বাবা মা বা বয়স্ক কোনো ফ্যামিলি মেম্বার থাকলে তার বছরে অন্তত একবার হেলথ চেক আপের প্রয়োজন হয়। এই হেলথ চেক আপ আপনার ফ্রি হয়ে যাবে যদি আপনি এইরকম কোনো হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি চুজ করেন, যেখানে আপনার এক্সট্রা বেনিফিট হিসাবে হেলথ কভার, অর্থাৎ বছরে একবার হেলথ কভারটা ফ্রি এর একার্টের সঙ্গে কভার হয়। অবশ্যই এটি দেখে নেবেন। আপনি যে অপশনটা আপনারা দেখবেন, সেই অপশনটি হলো যে প্রাইস। হ্যাঁ, অনেকেই ভাবেন যে প্রিমিয়াম কত, বা আপনি যেখান থেকে ইন্স্যুরেন্স নিতে যাচ্ছেন বা হেলথ ইন্স্যুরেন্স দিচ্ছেন, সেখানে সবার প্রথমে আপনাকে প্রিমিয়ামটা হাইলাইট করা হবে, যে আপনি মাসে এত টাকা প্রিমিয়াম, 200 টাকা প্রিমিয়াম, মাসে 250 টাকা প্রিমিয়াম, বা মাসে 600 টাকা প্রিমিয়াম। এই ছোটোখাটো প্রিমিয়ামের জন্য হয়তো আপনি সেই ইন্স্যুরেন্সটাকে চুজ করে নেবেন বা সেই হেলথ ইন্স্যুরেন্সটাকে আপনি কিনে নেবেন। পরে গিয়ে দেখবেন যে সেই হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনার ওই প্রিমিয়ামটা কম, কিন্তু আপনার বেনিফিট কিছুই হলো না। আমি যে পয়েন্টগুলো বললাম, এই প্রত্যেকটা পয়েন্ট কোনোটাই কভার হয়নি আপনার এই কম টাকার চক্করে। সুতরাং প্রত্যেকবার আপনি দেখে নেবেন যে আপনার প্রিমিয়াম যদি একটু বেশি হয় হোক, কিন্তু আপনি যে উদ্দেশ্যে হেলথ ইন্স্যুরেন্স করছেন, অর্থাৎ যে বেনিফিট লাভের জন্য আপনি হেলথ ইন্স্যুরেন্স করছেন, সেগুলো যেন অবশ্যই কভার হয়। না হলে তো আপনার নেওয়াটাই বেকার। আপনার সেখানে ওই যে কম টাকাটা খরচা করছেন, ওই কম টাকাটাও খরচা করার কোনো দরকার নেই, কারণ আপনার নেওয়ারই প্রয়োজন নেই। যদি আপনি নেওয়ার হয়, তাহলে সুতরাং আপনি প্রিমিয়ামের দিকে না দেখে আপনার যে বেনিফিটগুলো দরকার, সেই বেনিফিট
বেনিফিটগুলো দেখুন। সেই বেনিফিটগুলো দেওয়া সত্ত্বেও যে কোম্পানি আপনাকে কমে দিচ্ছে, আপনি সেই কোম্পানির হেলথ ইন্স্যুরেন্স চুজ করুন। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এত রকমের তুলনা বা পার্থক্য আমরা করব কোথায়, বা হেলথ ইন্স্যুরেন্স আমরা এজেন্টের কাছে গিয়ে করব না অনলাইনে করব? দেখুন, আপনি যদি কোনো এজেন্টের কাছে গিয়েও করেন হেলথ ইন্স্যুরেন্স, তাহলে আপনি এই পয়েন্টগুলোকে মাথায় রাখলেন, এবং এই পয়েন্টগুলো আপনার যে এজেন্ট তার কাছে আপনি গিয়ে বলতে পারেন যে আমার এই পয়েন্টগুলো যেন প্রত্যেকটা কভার হয়। আপনি নিজেও পড়ে দেখে নিলেন ডকুমেন্টসে যে আপনার প্রত্যেকটা কভারেজ হচ্ছে, তবেই আপনি সেই পলিসি পারচেস করুন বা সেই পলিসি কিনুন। আর যদি আপনি নিজে থেকে অনলাইনে যদি আপনি কম্পেয়ার করতে চান বা তুলনা করতে চান যে কোনটা বেটার আমার এই অপশনগুলো, তাহলে আমার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, policybazaar.com এর লিঙ্ক। এখানে কোনো রকম কোনো পেড লিঙ্ক নয়, বা আপনি এখানে গেলে আপনার কোনো টাকা খরচও হবে না। আপনি নিজেও যদি আপনি নিজে গুগলে গিয়ে লিখতে পারেন যে পলিসি বাজারে আপনি তুলনা করবেন, সেটাও হতে পারে। আপনি আমার লিঙ্ক থেকেও যেতে পারেন সহজে। এখানে কোনো রকম কোনো পেড আমি কোনো প্রমোশন করছি না। পলিসি বাজারে গিয়ে আপনি আপনার নাম, অ্যাড্রেস এবং সমস্ত কিছু করবেন। আমি আপনাকে ল্যাপটপ স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকেও ভিডিওতে দেখে আপনি কম্পেয়ার করতে পারেন। এবং এখানে আপনার সমস্ত ইনপুট দেওয়ার পর আপনি যে অপশনগুলো আমি বললাম, এই প্রত্যেকটা অপশন আপনার কাছে আসবে। সেই অপশন আপনি ক্লিক করতে করতে আপনার কাছে যে কোম্পানিগুলো বেটার মনে হবে, আপনি সেই কোম্পানির তুলনা করে আপনি নিজের যোগ্যতা অনুযায়ী বা নিজের পছন্দ অনুযায়ী আপনি অবশ্যই সেই কোম্পানি বা সেই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিকেই চুজ করবেন। চলুন ল্যাপটপ স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিই। দেখুন, আমার ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করলে বা আপনি গুগলে এসে যদি policybazaar.com সার্চ করেন, তাহলে আপনার কাছে সেম ইন্টারফেস খুলে যাবে। এই ইন্টারফেসে এসে যখন আপনি একটু নিচের দিকে আসবেন, দেখবেন একদম নিচের দিকে এসে ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্স বলে লেখা আছে। এই ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্সের উপর আপনি ক্লিক করবেন। এখানে আসলে আপনাকে এখানে বলা হবে যে আপনি মেল না ফিমেল, সেটা প্রথম সিলেক্ট করতে হবে। আপনি সিলেক্ট করার পর আপনি কার কার জন্য আপনার ফ্যামিলি ইন্স্যুরেন্স করছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে নিজে, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার মা এবং আমার বাবার জন্য। যদি আপনার কোনো মেয়ে থাকে বা কন্যা সন্তান থাকে, আপনি সেটিও সিলেক্ট করতে পারেন। আমি এখানে সিলেক্ট করলাম না, দিয়ে আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর আপনার এখানে বয়স জিজ্ঞাসা করা হবে। আপনি আপনার নিজের এজ, আপনার ওয়াইফের বয়স, আপনার বাচ্চার বয়স, আপনার বাবার বয়স এবং আপনার মায়ের বয়স এখানে দিয়ে দেবেন। দিয়ে আপনি এখানে কন্টিনিউ করবেন। যে আপনি এখানে কন্টিনিউ করবেন, আপনার এখানে সিটি জিজ্ঞাসা করা হবে। আপনি যে শহরে থাকেন, আপনি সেই শহর আপনি এখানে চুজ করবেন। এখানে শহর চুজ করার পর দেখুন, আমি এখানে কলকাতা দিয়ে ওকে করলাম। কন্টিনিউ করার পর আপনার এখানে নাম ও মোবাইল নম্বর দিতে বলবে। আপনি এখানে আপনার নাম এবং মোবাইল নম্বর দেবেন, দিয়ে কন্টিনিউ করবেন। যে আপনি এখানে কন্টিনিউ করবেন, আপনার কোনো মেডিকেল হিস্ট্রি আছে নাকি সেই সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যেমন আপনার ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ব্লাড প্রেশার, অ্যান্টি সার্জারি, যদি কোনো সার্জারি অর্থাৎ কোনো অপারেশন যদি আপনার আগে হয়ে থাকে, সেগুলো জিজ্ঞেস করা হবে। আমার এগুলো কিছু নেই, তাই আমি না অ্যাপ আপ করলাম। এরপরে আপনার কাছে দেখুন অনেক কিছু আপনার কাছে এখানে চলে আসবে, যে হেলথ ইন্স্যুরেন্সের যে কভারেজ, তার সম্পর্কে যে 5 লক্ষ টাকা কভারেজ হচ্ছে, এই সমস্ত কিছু চলে আসবে। আপনি কিন্তু এখানে কোনো কিছু করার আগে এখানে ফিল্টার অপশানে যাবেন। এই ফিল্টার অপশানে গেলে আমি যে পয়েন্টগুলো আপনাকে বলেছিলাম, আপনি সেই সমস্ত পয়েন্ট আপনি এখানে পেয়ে যাবেন। যেমন আমি প্রথমেই আপনাকে বলেছিলাম যে ক্যাশলেস হসপিটাল নেটওয়ার্ক আপনি সিলেক্ট করবেন, তাহলে আপনি এখানে ক্যাশলেসের উপর ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে কি কি কভার হবে সেটা আপনাকে এখানে করতে বলেছে। যেমন আপনি কত লক্ষ টাকার করতে চেয়েছেন, আমি বিলো 5 লাখ টাকা বা 5 থেকে 9 লক্ষ টাকা, আমি এখানে বিলো 5 লাখ করলাম। এরপর দেখুন রুম রেন্ট টাইপ চাইছে, আমি এখানে রুম রেন্ট টাইপে নো রুম লিমিটস করে দিলাম। এরপর দেখুন পলিসি বেনিফিট চাইছে, আমি এখানে প্রি হসপিটালাইজ কভার, পোস্ট হসপিটালাইজ কভারে ক্লিক করলাম। ডে কেয়ার ট্রিটমেন্ট যেগুলো আমি পয়েন্টে বলেছিলাম সেটা, নো ক্লেম বোনাস আমি সিলেক্ট করলাম। এরপর দেখুন ফ্রি হেলথ চেক আপ আমি সিলেক্ট করলাম। এই যে সমস্ত যে অপশানগুলো আমি আপনাকে বলেছিলাম, সেই সমস্ত অপশানগুলো আপনি এখানে পাবেন এক এক করে। আপনি এখানে নিচে স্ক্রল করতে থাকবেন এবং এক একটা করে আমি যে পয়েন্টগুলো বলেছি সেগুলো করার পর আপনি অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করবেন। অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করার পর দেখুন আপনার সামনে যে পাস হয়েছে আপনার ফিল্টারে, অর্থাৎ আমার যে পয়েন্টগুলো মেনেছে যেই কোম্পানি, সেই কোম্পানিগুলো এখানে কিন্তু দেখাবে। দেখুন এখানে প্রথমে দেখাচ্ছে দেখুন রয়্যাল সুন্দরম কোম্পানি, এবং দ্বিতীয় দেখুন নিভা বুপা হেলথ ইন্স্যুরেন্স দেখাচ্ছে। আপনি এরকম অনেকগুলো কোম্পানি পাবেন যে আপনার ফিল্টার অনুযায়ী বা আমি যে পয়েন্টগুলো বলেছি সেই পয়েন্টগুলো কভার করছে, সেই অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন। এবং তারপর আপনি অবশ্যই যদি আপনার মনে হয় আপনি কোনো অ্যাসিস্ট্যান্টকে বাড়িতে দেখে তার থেকে আপনি কভারেজ সম্পর্কে জানতে পারেন, জেনে তবে আপনি পলিসি পারচেস করতে পারেন। অথবা আপনার যদি মনে হয় অনলাইনে আপনি করেন, তাহলে সেম যে কোম্পানির আপনি করতে চাইছেন সেই কোম্পানির আপনি পারচেস করবেন, এবং সেই কোম্পানির অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করা যায় কিনা সেই সম্পর্কে আপনি দেখে নেবেন। কারণ প্রত্যেকটি কোম্পানির আলাদা আলাদা ওয়েবসাইট আছে এবং হেল্পিং সাইট রয়েছে।
আমি আশা করব এরপর আপনাদের আর কোনো রকম কোনো অসুবিধা হবে না একটি পারফেক্ট হেলথ ইন্স্যুরেন্স আপনার জন্য চুজ করতে। আমি আশা করব আপনারা প্রত্যেকেই সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কোনো রকম কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে এসে আমাকে জানাতে ভুলবেন না। আপনার প্রিয়জনদের সঙ্গে যাদের হেলথ ইন্স্যুরেন্স নেই তাদেরকে শেয়ার করে জানিয়ে দিন যে তাদের জন্য হেলথ ইন্স্যুরেন্স কতটা বেশি প্রয়োজন। ফিরছি পরের সপ্তাহে এইরকমই গুরুত্বপূর্ণ প্রিয় টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন বাংলা জ্ঞান থেরাপি।